উপস্থিত আছেন মোহাম্মদ সাইফুল ইসলাম, বায়ার অফিসার, কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার সাভার। আপনাকে স্বাগতম আমাদের আজকের অনুষ্ঠানে। আপনি যদি শুরুতে একটু আমাদেরকে বলতেন যে আপনার যে প্রতিষ্ঠান কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামার, এটার কার্যক্রম কি, কবে শুরু হলো বা ইতিহাস। সেন্ট্রাল ক্যাটেল ব্রিডিং অ্যান্ড ডেইরি ফার্ম এটা পাকিস্তান ব্রিটিশ পিরিয়ডে আসলে 1930 সনে এটা বর্তমানে জাতীয় সংসদ ভবন যে এলাকাটা, এই এলাকাটা এটা প্রতিষ্ঠিত হয়েছিল। এটা পরবর্তীতে পাকিস্তান বিভক্তি হওয়ার পরে 1960-61 সনে এই সেন্ট্রাল ক্যাটেল ব্রিডিং স্টেশনটা এখন বর্তমান জাতীয় সংসদ ভবন এবং চন্দ্রিমা উদ্যানের যে জায়গাটা, সেই জায়গাটা থেকে এখন যে জায়গাটাতে অবস্থিত 60-61 সনে এইখানে প্রতিষ্ঠিত করা হয়। মূলত এটা তখন করা ছিল যে আমাদের লোকাল জেনেটিক ক্যাটেল রিসোর্স যেগুলো আছে সেগুলোকে সংরক্ষণ করা এবং ক্রমোন্নয়নের মাধ্যমে দেশের আবহাওয়ার উপযোগী জাত উন্নয়ন করে আমাদের ডেইরির উন্নয়ন সম্ভব। প্রযুক্তি তো প্রতি বছর আপডেট হচ্ছে, তো আসলে প্রযুক্তি অ্যাডাপ্টেশনটা কিভাবে হয়? একটা কথা প্রচলিত আছে যে সরকারি প্রতিষ্ঠানগুলো আসলে প্রযুক্তি অ্যাডাপ্টেশন একটু স্লো থাকে, তো এক্ষেত্রে আপনাদের অবস্থানটা কি? জি, এটা শুরুতে আসলে বলতে গেলে এটার সূতিকাগার হয়েছিল দিদেন পিরিয়ডে ব্রিটিশ ভারতীয় ভাইসরয় লর্ড লিনলিথগো 1936 সনে। উনি যখন এই বর্তমান এই এরিয়াটা যখন লক্ষ্য করলেন, তখন দেখলেন যে ভারতের ওই অংশের চাইতে এইখানকার ক্যাটেলগুলা আকৃতিতে ছোট এবং এদের উৎপাদন কম। তিনি তখন চেষ্টা করলেন স্পেশালি যে ওখানে হরিয়ানা ব্রিড যেটা আছে এটা খুবই উন্নত এবং দৈহিক গঠন অনেক বড়, যে মাংসের ক্ষেত্রেও যদি বিবেচনা করা হয় তার যে মাংস উৎপাদন আমাদের যে লোকাল ক্যাটেলের মাংস উৎপাদন প্রায় 50% বা 1/3। সেই বিবেচনাতে উনি তখন প্রাকৃতিকভাবেই এই প্রজননের কার্যক্রমটা যে হরিয়ানা বুলটা এখানে নিয়ে আসা হবে, কৃত্রিম আর্টিফিশিয়াল নয়, এটা প্রাকৃতিক প্রজননের মাধ্যমে তারা বংশ বিস্তার করে এখানকার যে জেবু ক্যাটেল যেটা আছে এদের জাত উন্নয়ন ঘটবে। এইভাবে তখন এটা শুরু হয়েছিল, কিন্তু 1971 সনের দিকে এটা কিন্তু তখন আর এই প্রাকৃতিক প্রজনন বাদ দিয়ে তখন কিন্তু কৃত্রিম প্রজননের দিকে চলে যাওয়া হলো এবং কৃত্রিম প্রজননটা এখন পর্যন্ত ওয়াইডলি ব্যবহৃত হচ্ছে এবং থ্রু আউট দি ওয়ার্ল্ড এটাই পপুলার জাত উন্নয়নের জন্য এবং সেফ ব্রিডিংয়ের জন্য। সাথে সাথে এখন এই কৃত্রিম প্রজননের সাথে আরও একটা খুবই আধুনিক প্রযুক্তি, কিন্তু অত্যন্ত টেকনিক্যাল এবং প্রযুক্তি নির্ভর, সেটা যে আমরা যেটাকে বলি ময়েট, মাল্টিপল ওভুলেশন অ্যান্ড এমব্রায়ো ট্রান্সফার। এটা আসলে রুট লেভেল পর্যন্ত জায়গায় এটা করা সম্ভব না, অত্যন্ত জটিল এবং প্রযুক্তি নির্ভর হওয়াতে এটা রিসার্চ ইনস্টিটিউট যেগুলো আছে বা ওই রকম বড় বড় খামারি যেখানে আছে যারা টেকনোলজি এবং সায়েন্সের সাথে রিলেটেড এবং এইরকম টেকনিক্যাল পার্সন সেখানে আছে, তারাই এই প্রযুক্তি ব্যবহার করতে পারে এবং সেটা আমাদের দেশেও হচ্ছে। এই ক্ষেত্রে যে একটা কথা বলা হয় যে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে, আমরা নেপাল বলি, ভারত বলি, তাদের নিজস্ব উন্নত প্রজাতির গরু রয়েছে এবং যারা মাংস বলি বা দুগ্ধজাত পণ্য বলি উৎপাদন অনেক বেশি সক্ষম। সেই ক্ষেত্রে আমাদের দেশীয় জাতগুলো আসলে এতটা সক্ষম না। তো এই ক্ষেত্রে নতুন জাত উদ্ভাবন বা দেশীয় জাতগুলোকে আরো মডিফাই করা, তো এই কেন্দ্রিক আসলে কাজটা কতটুকু? 2007 সালে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনার মাধ্যমে এটা লাইভস্টক ডেভেলপমেন্ট পলিসি যেটা তৈরি করা হয়েছে, সেই পলিসিতে কিন্তু এখানে একটা জিনিস আমরা এমফেসিস দিয়েছি, সেটা হলো যে আমাদের পার ক্যাপিটা মিল্ক কনজাম্পশন যেটা, এটাকে ইমপ্রুভ করতে হবে। তার কারণ একজন স্বাভাবিক সুস্থ মানুষ বেড়ে ওঠার জন্য তার প্রতিদিন 250 ml দুধ খাওয়া দরকার। এই হলস্টাইন ফ্রিজিয়ান অ্যানিম্যালটাকে আমরা আমাদের লোকাল জেবু ক্যাটেল ইমপ্রুভমেন্টের জন্য আমরা কাজ করতেছি, যার কারণে এখন আমাদের দেশে টোটাল 87,000 ব্রিডেবল কাউয়ের ভিতরে 43% ক্রসব্রেড অ্যানিম্যাল কিন্তু তৈরি হয়ে গেছে, যার কারণে আমাদের মিল্কের প্রোডাকশন, এটা যদি আপনি বলেন যে 7 মিলিয়ন মেট্রিক টন থেকে বেড়ে এখন কিন্তু প্রায় 15 মিলিয়ন টন এটা হয়ে আসছে। এটা কিন্তু এই জাত উন্নয়নের মাধ্যমে এদের যে প্রোডাকশন বেড়ে গেছে, এই প্রোডাকশন বৃদ্ধির মাধ্যমেই সেটা সম্ভব হয়েছে। বড় খামারি যারা বা বড় প্রতিষ্ঠান, তাদের আসলে ফ্যাসিলিটিগুলো অনেক আছে, কিন্তু আমাদের এখানে তো মানে গ্রামীণ পরিবেশে বা প্রত্যন্ত এলাকাগুলোতে অনেক খামারি আছেন যারা ছোট পর্যায়ে কাজ করে যাচ্ছেন। তো তাদেরকে প্রশিক্ষণ দিতে, সচেতনতা বাড়াতে আপনারা কি কি কার্যক্রম পরিচালনা করেন? আমাদের দেশে গবাদি পশু রিয়ারিংটা আমরা সনাতন পদ্ধতিতে গ্রাম অঞ্চলে এখন পর্যন্ত দেখে আসি যে কৃষক 1টা থেকে 3টা পর্যন্ত অ্যানিমেল যারা রিয়ার করে, ইভেন আমাদের এই যে 15 মিলিয়ন টন দুধ উৎপাদন হচ্ছে, এই দুধ উৎপাদনটাও কিন্তু দেখা যাচ্ছে যে এখন পর্যন্ত প্রায়
80% মিল্ক আসতেছে হলো এই ক্ষুদ্র খামারি থেকে, যাদের গরুর সংখ্যা 1 থেকে 3টা। এবং আমাদের টার্গেট এখন পর্যন্ত এটাই যে এদেরকে আমাদের প্রশিক্ষিত করতে হবে। তার যে অ্যানিম্যালটা আছে, এখানে 2টা ক্রসব্রেড অ্যানিম্যাল যদি থাকে, নর্মাল দেশি অ্যানিম্যালটাকে সে যেভাবে রেয়ার করতেছে, তার এই ক্রসব্রেড অ্যানিম্যালটাকে এইভাবে রেয়ার করলে এর থেকে সে কাঙ্ক্ষিত রেজাল্ট পাবে না, এই জিনিসটা তাকে বুঝতে হবে। আমাদের প্রশিক্ষণের টার্গেট হচ্ছে এরা, এবং এদেরকে আমরা সেটা করতেছি, একে উন্নত খাবার দিতে হবে, যে আপনার এর বডি ওয়েট অনুযায়ী প্রতিদিন তাকে 5 থেকে 7% গ্রিন গ্রাস, অর্থাৎ 400 কেজি একটা গাভী যদি আপনার হয়, এটাকে মিনিমাম ডেইলি আপনাকে 20 কেজি গ্রিন গ্রাস দিতে হবে। কিন্তু কৃষক কিন্তু ঘাস রোড সাইড বা তার জমির আইলে যেটা পাচ্ছে সেটা খাওয়াই সে তাকে পর্যাপ্ত মনে করতেছে, আর খড় খাওয়াই সেটাকে রেয়ার করতে চাচ্ছে। কিন্তু আসলে এই অ্যানিমেলটার দুধ দেওয়ার ক্ষমতা আছে 15 লিটার, কিন্তু তার জেনোমিক ক্যাপাবিলিটি এটা। কিন্তু আপনি যদি তাকে প্রপার ফিডিং যদি না দিতে পারেন, তার বডি ওয়েটের 5 to 7% গ্রিন গ্রাস এবং বডি ওয়েটের 1% কনসেন্ট্রেট, এটা যদি আপনি না দিতে পারেন, তার ভিতরে যে ক্যাপাবিলিটিটা আছে এটা আপনি হান্ট করতে পারবেন না।